আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং বিবিএ বিবিএস থার্ড ইয়ারের চ্যাপ্টার কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয় নিয়মকানুন একেবারে সহজে আলোচনা করে বোঝানো হবে। বেসিকটা বোঝানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে ইনশাআল্লাহ। সময় যাতে কম লাগে, প্রয়োজনীয় বেসিক বিষয় আমি আগে লিখে রেখেছি, অনেক কিছু বোঝানোর আছে। তাহলে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটা দেখো। আমি মূল আলোচনায় যাচ্ছি। অধ্যায়ের নাম হচ্ছে কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানির আর্থিক বিবরণী। অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করেন, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়ের নাম বলেন, যে অধ্যায় থেকে 100% ম্যাথ থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এটা, কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কারণ এই অধ্যায় থেকে আমি বিগত বহু বছরে দেখেছি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণীর ম্যাথ ওইটাও আসে, আবার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী, ওই ম্যাথও আসে। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। আরও গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, আমি ধারাবাহিক ক্লাসে আলোচনা করব। আচ্ছা, তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আজকে আলোচনা করব, আর পরবর্তী ক্লাসগুলোতে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। আর্থিক বিবরণী, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা আর্থিক বিবরণীতে মূলত ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তো ইনকাম স্টেটমেন্ট এটা হচ্ছে আয় বিবরণী, ব্যালেন্স শিট হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ উদ্ধৃতপত্র। আর্থিক বিবরণীতে বা ফিনান্সিয়াল স্টেটমেন্টে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট আমাদের তৈরি করতে হবে। এখন ফার্স্ট ইয়ারে যারা আমার ক্লাস দেখেছেন তারা জানেন হিসাব হলো 5টা: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এই যে ইনকাম স্টেটমেন্টে শুধুমাত্র আয় এবং ব্যয় আসে, মানে আয় থেকে ব্যয়সমূহ বিয়োগ করা হয়। আর ব্যালেন্স শিটের মধ্যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টা আসে। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রাখার জন্য আগে লেনদেন চিহ্নিত করা হয়, তারপর ওই লেনদেনকে সাধারণ জাবেদা দাখিলায়, জাবেদা দাখিলা থেকে হতিয়ান, হতিয়ান থেকে রেওয়ামিল, রেওয়ামিল থেকে সমন্বয় দাখিলা, সমন্বয় দাখিলা থেকে সমন্বিত রেওয়ামিল, তারপরে আর্থিক বিবরণী যেটা নিয়ে এখন আলোচনা করতেছি, তারপরে ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা। আর এই আর্থিক বিবরণীতে জানতে পারা যায় ব্যবসায়ের কী কী আয় আছে, কী কী ব্যয় আছে, মানে এই ইনকাম স্টেটমেন্টে কী কী আয় আছে, কী কী ব্যয় আছে, কী পরিমাণ আয় ব্যয় আছে। আর ব্যালেন্স শিটে জানতে পারা যায় কী কী সম্পদ আছে, কী কী দায় আছে, কী কী মালিকানা সত্ত্ব আছে। ওকে, তো এটা অন্যান্য ব্যবসায়ের জন্য। আর কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট মালিকানা সত্ত্বের পরিবর্তে রিটেন আর্নিংটা শুধু লিখতে হয়। ধারাবাহিক ক্লাসে এটা আলোচনা করব। তাহলে মূল কথা হচ্ছে এটা যে ইনকাম স্টেটমেন্টে আয় এবং ব্যয় এই 2টা, আর ব্যালেন্স শিটে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই 3টা। আচ্ছা, তাহলে দেখে নাও যে ইনকাম স্টেটমেন্টের সমাধান করার জন্য নিয়মটাকে, নির্দিষ্ট একটা নিয়মে কিন্তু এই ধরনের ম্যাথের সমাধান করতে হয়। শুরুতেই বিক্রয়, সেলসের পরিমাণটা আনতে হবে। এখন তুমি বিক্রয় করেছো, ধরে নিলাম 10,000 টাকার। 10,000 টাকার বিক্রয় করার পরে যদি যে পণ্য বিক্রয় করছো সেখান থেকে 2,000 টাকার পণ্য আবার ফেরত পেয়ে যাও, তাহলে তো 2,000 টাকা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে না। আবার 10,000 টাকার পণ্য বিক্রি করে 1,000 টাকা আরও তুমি ডিসকাউন্ট দিয়ে দিলে, এই টাকাও তো বিক্রয়ের পুরো টাকা তুমি পাবে না, কারণ 1,000 ডিসকাউন্ট দিয়ে দিচ্ছ। তো যেহেতু এই 2টা বিক্রয়ের মধ্যে থাকে না, যার কারণে সেলস রিটার্ন বা বিক্রয় ফেরত, সেল ডিসকাউন্ট বা বিক্রয় ভাড়াটা 2টা বিক করতে হয় নিয়ম অনুযায়ী। সেলস থেকে এই 2টা বিক করলে নিট সেলস পাওয়া যাবে। যদি প্রশ্নের মধ্যে এই 2টা থাকে তবেই আমরা বিক করব, না থাকলে নাই। এটাই হচ্ছে নেট সেলস। এবার কোস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, মানে যে পণ্য তুমি বিক্রি করছো এটার পিছনে একজন ব্যবসায়ী হিসাবে তোমার কি পরিমাণ ব্যয় হয়েছে, পণ্য ক্রয় এবং ক্রয়ের সাথে সম্পর্কিত যে ব্যয়, এই কি পরিমাণ ব্যয় হয়েছে, এটাই হচ্ছে কোস্ট অফ গুডস সোল্ড অথবা বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, এটার জন্য শুরুতেই আনতে হবে বিগিনিং ইনভেন্টরি, যে একেবারে বছরের প্রথম থেকে প্রারম্ভিক মজুদ তোমার কি পরিমাণ আছে। তারপর তুমি নতুন আরও কী পরিমাণ ক্রয় করলে, পারচেজ, তারপর পারচেজ ডিসকাউন্ট যেটা ক্রয় করছো,
তো ক্রয়ের উপরে যদি ডিসকাউন্ট হয় এটা তো অবশ্যই ক্রয় থেকে বিয়োগ, তো বিয়োগ করে টাকাটা এখানে। প্রত্যক্ষ যত খরচ আছে যেমন মজুরি, জাহাজ ভাড়া, ডক চার্জ, জ্বালানি খরচ, ক্রয়, পরিবহন, এই জাতীয় ব্যয়গুলো এখানেই আসে। ওয়াইজেস, তারপর ট্রান্সপোর্টেশন মানে ক্রয় পরিবহন, এই প্রত্যক্ষ খরচ এখানে যোগ করতে হয়। যোগ করে এই টাকাটা হবে, তো এটা থেকে ইন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুদের টাকাটা বিয়োগ করে যেটা থাকবে সেটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের টাকা। এটাই নিয়ম যে কোনো অঙ্কের জন্য। উপরে সেলসের টাকা থেকে এই টাকাটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব গ্রস প্রফিট কিংবা মোট মুনাফা। ঠিক আছে, উপরে নেট সেলসের টাকা থেকে এই কস্ট অফ গুডস সোল্ডের টাকা বিয়োগ করলে আমরা গ্রস প্রফিট, মোট মুনাফা পেয়ে যাব। এই বিষয়টা যদি আমি তোমাদের আরেকটু ক্লিয়ার করে বোঝাতে চাই, যে কোনো একটা পণ্য আমি বিক্রি করলাম 100 টাকা দিয়ে, এখন এই 100 টাকার পণ্য বিক্রি করতে গিয়ে আমার ব্যয় হয়েছে, আমি পণ্য ক্রয় করেছি 80 টাকা দিয়ে, আরও 5 টাকা মজুরি, গাড়ি ভাড়া এগুলো গেছে, তো টোটাল হলো 85 টাকা। এখন এই 85 টাকা আমার ব্যয় হয়েছে, আমি বিক্রি করছি 100 টাকায়। এই 100 টাকা থেকে 85 বিয়োগ করলে আমি কত টাকা মুনাফা লাভ করেছি? 15 টাকা। অর্থাৎ বিক্রয় থেকে এই যে এগুলো হচ্ছে, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, কত টাকায় ক্রয়, তারপর এই প্রত্যক্ষ খরচ সহ কী পরিমাণ ব্যয় হয়েছে। তো বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলেই মুনাফাটা পাওয়া যায়। ঠিক একই রকমভাবে এই বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে গ্রস প্রফিট বা মোট মুনাফাটা এখানে পাওয়া হয়েছে। এবারে অপারেটিং এক্সপেন্স বা পরিচালন ব্যয়, যেমন পরিচালন ব্যয়কে তুমি আলাদা আলাদা করেও লিখতে পারো, মার্কেটিং এক্সপেন্স, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স মানে যত ব্যয় আসছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বিজ্ঞাপন খরচ। এখানে গুরুত্বপূর্ণ আরও একটা কথা বলে রাখি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বিজ্ঞাপন খরচ, পেড টেপ্ট এক্সপেন্স, অনুদায়ী পাওনা, সেলস স্যালারি, বিক্রয় বেতন, এগুলোর বাংলা অর্থ আর কোনটা কোন হিসাবে পড়ে আশা করছি সকল শিক্ষার্থীদের এটা জানা আছে, কারণ এটা ফার্স্ট ইয়ারের পড়া। আবার জানা না থাকলে কিন্তু এই ম্যাথের সমাধান তুমি পারবে না। তো কোনো শিক্ষার্থী যদি এরকম থাকো যে জানা নাই, তখন তোমাদের একটা কাজ করতে হবে, আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবিএর প্লেলিস্টে ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের সবার উপরের 2টা ক্লাস দেখে নিলে কোন তাকিলা কোন হিসাবে পড়ে তাকিলার ইংরেজির বাংলা অর্থ ব্যাখ্যা জানতে পারবে, আর যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা সহজে নির্ণয় করতে পারবে। ওই 2টা ক্লাস তোমরা আগে দেখে নিও, তারপরে এই সমস্যা আর হবে না। অফিস স্যালারি, ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স, রেন্ট এক্সপেন্স, সকল ব্যয়সমূহ যোগ করে নিতে হবে। উপরের টাকা থেকে ব্যয় বিয়োগ করলে ইনকাম, যদি এখানে প্লাসের বের হয় তাহলে তো নেট ইনকাম, আর মাইনাসের বের হলে এখানে নেট লস। ব্যালেন্স শিটের মধ্যে দেখাতে হয় টোটাল অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব একটা আছে। তবে এখানে টোটাল অ্যাসেটসে কারেন্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস, যত প্রকার সম্পদ আছে সবই আসবে। এখানে কারেন্ট লাইবিলিটি চলতি দায়, লং টার্ম লাইবিলিটি দীর্ঘমেয়াদী দায়, রিটেন আর্নিং সংরক্ষিত আয়, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস সঞ্চিতি যেগুলা, তো এক এক করে ব্যাখ্যা করে আমি তোমাদেরকে বোঝাবো। সব মিলিয়ে সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব, এই দুইটাকে মালিকানা সত্ত্ব ধরা হয়েছে। দায় ও মালিকানা সত্ত্বের সমান হবে যে কোনো ব্যবসায়ে। রিটেন আর্নিং বাইর করার জন্য ওপেনিং রিটেন আর্নিংয়ের সাথে ইনকাম স্টেটমেন্টে যদি নেট প্রফিট পাও এখানে যোগ করবে, লস হলে বিক করবে। এই টাকা থেকে ডিভিডেন্ড বিক করলে রিটেন আর্নিংটা আমরা পেয়ে যাব, যে রিটেন আর্নিংটা এখানে বসাতে হয়। ওকে, পরবর্তীতে আসছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো আজকে যেহেতু ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আলোচনা, ম্যাথের সমাধান হবে না, তাই এটা নিয়ে আর আলোচনা করছি না, এটা পরবর্তী ক্লাসে আলোচনা হবে। এই জন্য সরাসরি একটা ম্যাথের সমাধানে আমি যাচ্ছি। আগে প্রশ্নটা পড়ে নিচ্ছি। দি ফলোয়িং ইজ দি ট্রায়াল ব্যালেন্স অফ ডিবিএইচ লিমিটেড অন 31/12/2015। তো ডিবিএইচ লিমিটেডের 31/12/2015 সালে রেওয়া মিল এখানে দেওয়া হয়েছে। তো রেওয়া মিলের মধ্যে এখানে ক্যাপিটাল আছে 3000 শেয়ার, 10 টাকা করে এক একটা, টাকার পরিমাণ 30,000। ইনভেন্টরি এক আছে, তার মানে এটা প্রারম্ভিক মজুত পণ্য। জেনারেল এক্সপেন্স সাধারণ খরচ আছে। ওয়াইজেস মজুরি, পারচেজ অ্যান্ড সেলস, তো এখানে পারচেজ আছে 25,000, সেলস আছে 70,000। প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম বিমা, অগ্রিম বিমা অগ্রিম পরিবে জাতীয় শব্দ থাকলে সম্পদে পড়ে, এটা আমার ফার্স্ট ইয়ারে ক্লাস থাকলে তোমরা বুঝতে পারবে।
জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিতি 8,000 টাকাগুলো দেখে নিই। 8,000 টাকা আছে, পরে বিল্ডিং আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্ট রিসিভেবল এখানে 15,000 আর অ্যাকাউন্ট পেবল 5,000। ক্যারিজ আউটওয়ার্ড ক্রয় পরিবহন যেটা, না সরি, ক্যারিজ আউটওয়ার্ড এটা হবে বিক্রয় পরিবহন যেটা। তারপর ক্যাশ ইন হ্যান্ড স্যালারি 80%, মানে 80% স্যালারি এখানে দেওয়া আছে 8,000 টাকা, এটা নিয়েও আমরা আলোচনা করব। আর 5% লোন 31/12/2015 ঋণ নেওয়া হয়েছে, এটার উপরে 5% ইন্টারেস্ট দিতে হবে। রিটার্ন আর্নিং আছে, এটা হচ্ছে বিগিনিং। সেলস ডিসকাউন্ট বিক্রয় বাট্ট আছে। তো টোটাল টাকা এই যে। এখন অতিরিক্ত যে তথ্যগুলো দেওয়া আছে এখানে, ইন্ডিং ইনভেন্টরি ভ্যালু ডেট 16,000, সমাপনী মজুদের মূল্য 16,000। সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে থাকে না, এই জন্য এটা অতিরিক্ত তথ্যের মধ্যে দেওয়া হয়েছে। ক্রিয়েট এ রিজার্ভ ফর ব্যাড ডেট টু 5% অন অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের উপরে 5% অনাদায়ী পাওনা ধরতে হবে। ব্যাখ্যাটা আমি একটু পরে করি, আগে পরে নেই। প্রিপেড ইন্স্যুরেন্স ওয়াজ পেইড ফর প্রিপেড পিরিয়ড ফ্রম 1 এপ্রিল 2015 টু 31 মার্চ 2016। অগ্রিম বিমাটা দেওয়া হয়েছিল এপ্রিলের 1 তারিখ থেকে একেবারে 2016 পরের বছরের 31 মার্চ পর্যন্ত। আনইউজ সাপ্লাইজ 2,000 আর ইনক্লুডেড ইন জেনারেল এক্সপেন্স, অব্যবহৃত সাপ্লাইজ 2,000 যেটা মজুদ আছে সাধারণ খরচের মধ্যে। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, প্রিপেয়ার ব্যালেন্স শিট, এর 31/12/2015। ইনকাম স্টেটমেন্ট তৈরি করো, ব্যালেন্স শিটও তৈরি করো। এখন বেকার পালা। আচ্ছা, তাহলে কোনটা কোন হিসাবে পড়ে সেটা জানার প্রয়োজন আছে। ক্যাপিটাল 3,000 শেয়ার আছে, এটা কোম্পানির মালিকানা সত্ত্ব। প্রারম্ভিক ইনভেন্টরি, প্রারম্ভিক মজুদ পণ্য এমনিতে এটা ব্যয়ের মধ্যে পড়ে। জেনারেল এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে। ওয়াইজেস এটা প্রত্যক্ষ খরচ। পারচেজ এটা ব্যয়ের মধ্যে পড়ে। সেলস এটা আয়ের মধ্যে পড়ে। প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা সম্পদ। জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিতি, আই বিল্ডিং স্থায়ী সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল এটা চলতি সম্পদ, অ্যাকাউন্ট পেবল চলতি দায়। ক্যারিজ আউটওয়ার্ড বিক্রয় পরিবহন, এটা পরিচালন খরচের মধ্যে পড়ে। ক্যাশ ইন হ্যান্ড হাতে নগদ সম্পদের মধ্যে পড়ে। স্যালারি ব্যয়ের মধ্যে পড়ে। স্যালারি এবার এটা 80%, 8,000 টাকা যেটা, এটা 80% টাকা। এটার ব্যাখ্যা মেথের মধ্যে বোঝাবো। ঋণ তো দীর্ঘমেয়াদী দায়, রিটার্ন আর্নিং, মালিকানা সত্ত্ব, সেলস ডিসকাউন্ট, বিক্রয় বাট্টা যেটা বিক্রয় থেকে বিক করতে হয়। তো বিক্রয় বাট্টা এমনিতে ব্যয়ের মধ্যে পড়ে। সমাপনী মজুদ 16,000। আর এখানে যে বলা হয়েছে ক্রিয়েট এ রিজার্ভ ফর ব্যাড ডেট 5% অন অ্যাকাউন্ট রিসিভেবল, কোনো ব্যক্তির কাছে তুমি বাকিতে বিক্রয় করলে, ধরো 1 লক্ষ টাকা বাকিতে বিক্রয় করলে, এখন এই 1 লক্ষ টাকার মধ্য থেকে কোনো এক কারণে ওই ব্যক্তির কাছ থেকে তুমি 2,000 টাকা বা 20,000 টাকা একেবারে নিশ্চিত পাবে না। যেটা পাবে না এটাই অনাদায়ী পাওনা। তাহলে বাকিতে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয়, যে ব্যক্তি তোমাকে টাকা দিবে। তো ওই দেনাদারের কাছ থেকে যে 20,000 টাকা তুমি পাবে না, এটাই অনাদায়ী পাওনা। যার কারণে বলা হয়েছে দেনাদারের উপরেই 5% ধরতে হবে। তো দেনাদারের টাকা তুমি এখানে পাবে। ডিরেক্টর ডিক্লেয়ার ডিভিডেন্ডের 10%। তো এই ডিরেক্টর লভ্যাংশের ঘোষণা দিয়েছেন 10%। প্রিপেড ইন্স্যুরেন্স ওয়াজ পেইড ফর, তো অগ্রিম বিমাটা এপ্রিল 1 তারিখ থেকে পরের বছরের মার্চ 31 তারিখ পর্যন্ত। অব্যবহৃত সাপ্লাইজ কিন্তু সম্পদের মধ্যে পড়ে। অব্যবহৃত সাপ্লাইজ 2,000 টাকার অন্তর্ভুক্ত আছে। জেনারেল এক্সপেন্স অর্থাৎ এইটার মধ্যে, এই টাকাটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এগুলোর সমন্বয় করে এখন আমরা ম্যাথের সমাধানটা করব। ইনকাম স্টেটমেন্টের জন্য একটা টেবিল আমি অঙ্কন করে নিলাম এরকম। আচ্ছা, এখন যে নিয়মটা পুনরায় দেখে নাও। আমরা নিয়ম মেনে ম্যাথের সমাধানটা করব। শুরুতে এখানে সেলস থেকে সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট থাকলে বিক করে তারপরেই আমরা নেট সেলসটা এখানে নিয়ে আসব। তাহলে আমরা দেখে নিই আমাদের অঙ্কের মধ্যে সেলস কোথায় আছে। আমাদের অঙ্কের মধ্যে এই যে সেলসের পরিমাণ আছে কত টাকা, 70,000 টাকা। ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করো। সেলসের পরিমাণ 70,000 টাকা আছে। এখন সেলস ডিসকাউন্ট বা সেলস রিটার্ন আছে কি না, এখানে সেলস ডিসকাউন্ট আছে, সেলস রিটার্ন নাই। সেলস ডিসকাউন্ট আছে 5,000 টাকা। তাহলে এই 70,000 টাকা থেকে সেলস ডিসকাউন্ট 5,000 টাকা বিক হয়ে যাবে। ডিসকাউন্ট আছে, রিটার্ন তো নাই, তখন আমরা নেট সেলসটা পেয়ে যাব। এই নেট সেলসটা চলে আসবে। আচ্ছা, তাহলে আমি এগুলো লিখে নিতেছি, তোমাদের সময় যাতে কম লাগে
লিখে লিখে তোমাদের বোঝাচ্ছি। সেলসের পরিমাণ টাকা আছে 70,000, এটা আমরা লিখে দিলাম। এখন সেলস ডিসকাউন্ট আছে 5,000, এটা বিগ করতে হবে। বিগ করে আমরা এখানে নেট সেলস পেয়ে যাব টাকার পরিমাণ 65,000। 70,000 থেকে 5,000 বিগ করলে টাকার পরিমাণ হবে 65,000 টাকা। তো এটাই হচ্ছে নেট সেলস, সহজে বসিয়ে দিলাম। ওকে, তারপরে নিয়মটা কি? তারপরে নিয়ম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আগে বিগিনিং ইনভেন্টরি আনবো, পারচেস থেকে ক্রয় ফেরত ক্রয়বারটা বিক করব, প্রত্যক্ষ খরচ ওয়াইজেস ক্রয় পরিবহন থাকলে যোগ করব, তারপরে এন্ডিং ইনভেন্টরি থাকলে আমরা এখানে বিক করব। এন্ডিং ইনভেন্টরি আছে, এটা বিক করব। তো এইখানে টাকাটা নিয়ে উপরের টাকা থেকে বিক করলে আমরা গ্রস প্রফিট পেয়ে যাব। গ্রস প্রফিট পর্যন্ত তাহলে আমি যাচ্ছি। আচ্ছা, এখানে দেখো অঙ্কের মধ্যে বিগিনিং ইনভেন্টরিটা কোথায়? এই যে ইনভেন্টরি এক প্রারম্ভিক যেটা বিগিনিং ইনভেন্টরির পরিমাণ 10,000 টাকা। এই যে দেখো পারচেজ আছে 25,000 টাকা। ক্রয় ফেরত ক্রয়বারটা এগুলো কি আছে? সম্পূর্ণ অঙ্কের মধ্যে ক্রয় ফেরত ক্রয়বারটা নাই, ওকে, না থাকলে নাই। তারপরে কি করতে হবে? প্রত্যক্ষ খরচ যোগ করতে হবে। প্রত্যক্ষ খরচ কি আছে? ওয়াইজেস দেখো প্রত্যক্ষ খরচ আছে, টাকার পরিমাণ 6,000। তো ওয়াইজেসটা এটা যোগ হবে। ক্রয় পরিমাণ এগুলো তো নাই। আর ইন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুত পণ্য শেষেও বিক করতে পারো, প্রথমেও বিক করতে পারো, অসুবিধা নেই। তো ইন্ডিং ইনভেন্টরি 16,000 টাকা, ঠিক আছে। তো এটা এখন আমি লিখে নিতেছি। তো এখন বিগ হবে লেস কস্ট অফ গুডস সোল্ড। তথ্যগুলো আগে লিখে নিচ্ছি। বিগিনিং ইনভেন্টরি টাকার পরিমাণ ছিল 10,000, পারচেজ টাকার পরিমাণ ছিল 25,000, এটা নিয়ে আসো। তো এই দুইটা চাইলে আমরা যোগ করে নিতে পারি, 35,000 হবে। একসাথেই যোগ করে নিব। ওয়াইজেস হচ্ছে আরও 6,000। তো 10, 25 এবং 6,000 যোগ করা হলে হবে 41,000 টাকা। এটা থেকে বিক করতে হবে ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি অঙ্কের মধ্যে আছে 16,000। 41,000 টাকা থেকে ইন্ডিং ইনভেন্টরি 16,000 যদি বিক করা হয় তখন থাকবে 25,000 টাকা। 25,000 টাকা এটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এখানে নিয়ে আসলাম। উপরের টাকা থেকে এটা বিক করতে হবে। তো বিক করলে আমরা গ্রস প্রফিট পেয়ে যাব এখানে 40,000 টাকা। 65 থেকে 25 বিক করলে টাকা হবে 40,000। এটাই হচ্ছে গ্রস প্রফিট। আশা করছি শিক্ষার্থীরা বুঝতে পারছো। এখন নিয়ম হচ্ছে অপারেটিং এক্সপেন্স সমূহ বিক করতে হবে। তাহলে অপারেটিং এক্সপেন্স কী কী আছে আমরা এখন দেখে নিব। অপারেটিং এক্সপেন্স যা আছে যোগ করে বিক করে দিব। তো অপারেটিং এক্সপেন্স কী কী আছে আমরা দেখি। অপারেটিং এক্সপেন্সের মধ্যে শুরু থেকে যদি দেখি, প্রথমে আছে জেনারেল এক্সপেন্স, টাকার পরিমাণ 4,000। আবার এটা নিয়ে সমন্বয় ছিল, জেনারেল এক্সপেন্স নিয়ে সমন্বয় ছিল যে আনইউজড সাপ্লাইজ 2,000 আর ইনক্লুডেড ইন জেনারেল এক্সপেন্স। জেনারেল এক্সপেন্সে 2,000 টাকা অন্তর্ভুক্ত আছে অব্যবহৃত সাপ্লাইজ। তো অব্যবহৃত সাপ্লাইজ এটা হলো সম্পদ। এই জেনারেল এক্সপেন্স থেকে 2,000 টাকা বিক করে তারপরেই কিন্তু আমাকে টাকাটা আনতে হবে। অতএব জেনারেল এক্সপেন্স এখানে 4,000। আর কী কী আছে ব্যয়? আর এই জায়গায় আমরা ক্যারিজ আউটওয়ার্ড একটা ব্যয় আছে, ক্যারিজ আউটওয়ার্ড, এটা টাকার পরিমাণ 2,000। তারপর আর কি আছে? স্যালারি 80%, 8,000 টাকা। কর্মচারী বেতন দেওয়া হয়েছে, এই 8,000 টাকা হচ্ছে 80% টাকা। 80% টাকা দেওয়া হয়েছে, 20% টাকা দেওয়া হয় নাই। এখন কর্মচারী বেতন এটা তো দিতেই হবে। তো যদি 80% 8,000 হয়, 8,000 টাকা যদি 80% হয় তাহলে 100%-এর কত টাকা? 8,000-কে যদি আমি 80 দ্বারা ভাগ করি 1%-এর টাকা পাবো। এখন 100 দ্বারা যদি গুণ করি 100%-এর টাকা পাবো। তখন 100%-এর টাকা আসবে এখানে কত টাকা? 10,000 টাকা আসবে। এখন 10,000 টাকার মধ্যে 8,000 দেওয়া হয়েছে, কত হাজার দেওয়া হয় নাই? 2,000 দেওয়া হয়নি, সেই 2,000 বকেয়া। মূল কথা হচ্ছে কর্মচারী কাজ করেছে, বেতন দিতেই হবে, বেতনটা বকেয়া আছে। 80% টাকা দেওয়া হয়েছে 8,000, তো 20% দেওয়া হয় নাই, তো
20% বকেয়া সেটা দেখাতে হবে। স্যালারি এটা 20% বকেয়া, এটা আমি দেখাবো। আচ্ছা, আর কি কি আছে? তো রেওয়া মিলে আমরা পরিচালন ব্যয় তেমন আর এখানে দেখতে পাচ্ছি না। এবার একটু সমন্বয়ে যাই। দেনাদারের উপর 5% যে অনাদায়ী পাওনা যেটা ধরতে হবে। তো দেনাদার আছে অঙ্কের মধ্যে কত? 15,000। 15,000-এ 5% যেটা পাওয়া যাবে না। দেনাদারের কাছে 15,000 পাওয়ার কথা, কিন্তু 5% টাকাটা পাওয়া যাবে না। তো যেটা পাওয়া যাবে না এটা নিশ্চয়ই ব্যয়, এটা তো আর আয় হতে পারে না, এটা ব্যয়ের মধ্যেই লিখতে হবে। পরে এখানে আছে এই যে, এটা তো ডিভিডেন্ড আলাদা বিষয়। প্রিপেড ইন্স্যুরেন্স পেইড করা হয়েছিল 1 এপ্রিল 2015 থেকে 31 মার্চ 2016 তারিখ পর্যন্ত। আমরা যে অঙ্কের সমাধানটা করতেছি এটা কিন্তু ডিসেম্বর 31 তারিখে সমাধান করতেছি। বর্তমানে রানিং ইয়ার হচ্ছে এখানে 2015 সাল। ওই 2015 সালের এপ্রিলের 1 তারিখে যদি অগ্রিম বিমার পরিমাণটা দেওয়া হয়, এই প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বিমার পরিমাণ এখানে আছে 15,000। এই 15,000 যদি চলতি বছর 2015 সালের এপ্রিলের 1 তারিখে দেওয়া হয়, আজকে ডিসেম্বর 31 তারিখে গিয়ে আমি কিন্তু ডিসেম্বর 31 তারিখে সমাধান করতেছি। কত মাস চলে গেছে? এপ্রিল থেকে হিসাব করো। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস হয়ে গেছে। তার মানে 9 মাসের টাকা ব্যয় হয়ে গেছে। এপ্রিলের 1 তারিখে অগ্রিম বিমাটা প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া হয়েছিল ঠিক, 9 মাস কিন্তু চলে গেছে, কারণ বর্তমানে ডিসেম্বরের 31 তারিখ। এই জন্য 9 মাসের টাকা আমি ব্যয় হিসাবে দেখাবো। কীভাবে নিব? 15,000 এটা 12 মাসের টাকা, 12 দিয়ে ভাগ 9 দ্বারা গুণ করে তারপরে নিব। ক্লিয়ার এটা? এর বাহিরে তো আর কোনো ব্যয় নাই। এই ব্যয়সমূহ এখন আমি নিয়ে আসতেছি। অঙ্কটার মধ্যে স্যালারির পরিমাণ ছিল 8,000 টাকা। স্যালারি হচ্ছে 8,000। কোনো ব্যয়ের টাকা যদি বকেয়া থাকে, বকেয়া যোগ করতে হয়, অগ্রিম থাকলে বিয়োগ করতে হয়, এটাই নিয়ম। তো স্যালারি 8,000, এটা কিন্তু 80% টাকা, তাহলে 20% টাকা বকেয়া আছে। এটা বাইর করার নিয়মটা কি? এটা আমরা এইভাবে বাইর করব যে 8,000 টাকা এটা হচ্ছে 80% টাকা, এটাকে 80 দ্বারা ভাগ করো, আর 20 দ্বারা গুণ করলে 20% টাকা 2,000 এখানে হয়ে যাবে। 8,000 আর 2,000 তখন হিসাবে ব্যয়ের পরিমাণ 10,000 চলে আসবে। ক্যারিজ আউটওয়ার্ড এইটা অঙ্কের মধ্যে দেওয়া হয়েছে 2,000। জেনারেল এক্সপেন্স টাকার পরিমাণ ছিল 4,000। এখানে আবার আনইউজ সাপ্লাই 2,000 অন্তর্ভুক্ত আছে। তো এই 2,000 বিয়োগ করে আমাদেরকে 2,000 এখানে আনতে হবে। ব্যাড ডেট এক্সপেন্স দেনাদারের পরিমাণ ছিল 15,000, এটার 5% টাকা হবে 750। এইটা আমাদের ব্যয়ের মধ্যে দেখাতে হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স 15,000 টাকা ছিল। ইন্স্যুরেন্স এক্সপেন্সে টাকার পরিমাণ ছিল 15,000। তো 15,000-কে 12 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা আসবে, 9 দ্বারা গুণ করলে 9 মাসের টাকা আসবে। টাকার পরিমাণ 11,250। এখন এই ব্যয়সমূহ যদি আমরা যোগ করে নেই, এই জায়গায় হবে 26,000। সরাসরি উপরের গ্রস প্রফিটের টাকা থেকে অপারেটিং এক্সপেন্স এটা বিয়োগ করা হলে আমরা এখানে পেয়ে যাব ফাইনালি নেট ইনকাম। 40,000 থেকে 26,000 বিয়োগ করলে এখানে হবে 14,000। এটাই হচ্ছে নেট ইনকাম। তাহলে নেট ইনকাম তৈরি করা হয়েছে। এখন আমরা ব্যালেন্স শিটটা তৈরি করব। ব্যালেন্স শিট তৈরি করার নিয়ম হচ্ছে টোটাল অ্যাসেটসে কারেন্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস যা আছে সবই আসবে, আর এখানে কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, রিটেন আর্নিং, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এগুলো আসে। রিটেন আর্নিং বাইর করার নিয়ম, ওপেনিং যে রিটেন আর্নিং আছে তার সাথে নেট প্রফিট ইনকাম স্টেটমেন্টের যোগ করা হবে, ডিভিডেন্ড যে পরিমাণ সেটা বিয়োগ করা হবে, তখন এই রিটেন আর্নিংয়ের টাকার পরিমাণটা পাওয়া যাবে। আচ্ছা, দেখুন অঙ্কের মধ্যে সম্পদ কী কী আছে আমরা একটু দেখে নিই। তো সম্পদ আছে একেবারে প্রথম থেকে যদি দেখি, অ্যাকাউন্ট রিসিভেবল এটা তো সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল টাকার পরিমাণ 15,000, এটা নিয়ে সমন্বয় আছে। এটা নিয়ে সমন্বয় হচ্ছে যে এটার 5% পাওয়া যাবে না, 5% ওনাদেরই পাওনা সঞ্চিতি, এটা বিক করতে হবে, আমরা বিক করব।
ক্যাশ ইন হ্যান্ড আছে, ক্যাশ ইন হ্যান্ড এটা সম্পদে নিয়ে আসবো, টাকার পরিমাণ 17,000। না, টাকার পরিমাণ 15,000। কোথায়? 17,000, এটা ঠিক আছে। তো এখানে আমরা ক্যাশ ইন হ্যান্ড আরেকটা পেয়েছি উপরে, প্রিপেড ইন্স্যুরেন্স 15,000 টাকা। তবে প্রিপেড ইন্স্যুরেন্স এটা কিন্তু এপ্রিলের 9 মাস কিন্তু চলে গেছে। এপ্রিলের 1 তারিখ থেকে দেওয়া হয়েছিল, বর্তমানে ডিসেম্বর 31, 9 মাস চলে গেছে। পরবর্তী টাকাগুলো এখন পর্যন্ত অগ্রিম বিমা হিসাবে থাকবে, কিন্তু 9 মাসের টাকা বিক করতে হবে, আমরা বিক করব, বিক করে আনতে হবে। আর কি কি আছে এক এক করে এখানে খুঁজে নিতে হবে। সমাপনী মজুত পণ্য, যেটা এটা চলতি সম্পদের মধ্যে পড়ে। যদি ফার্স্ট ইয়ারের 2টা ক্লাস আমার দেখে নিতে পারো তাহলে তোমরা অবশ্যই বুঝবে। আর এই যে অব্যবহৃত সাপ্লাই যে 2,000 টাকা আছে, এটাও সম্পদের মধ্যে পড়ে, এগুলো নিয়ে আসবো। এখন স্থায়ী সম্পদের মধ্যে বিল্ডিং আছে একটাই, 50,000, এটা নিয়ে আসবো। এই সম্পদ সমূহ আগে আমি লিখে দিতেছি। ওকে, তোমাদের সময় যাতে কম লাগে এই জন্য এন্ট্রিগুলো আমি এতক্ষণ আগে লিখে নিয়েছিলাম। এখন কারেন্ট অ্যাসেটস, ক্যাশ ইন হ্যান্ড, টাকার পরিমাণ 17,000, এক এক করে বসিয়ে দিচ্ছি। প্রিপেড ইন্স্যুরেন্স টাকার পরিমাণ 15,000 ছিল। ইন্স্যুরেন্স এক্সপেন্স ওই যে 9 মাসে চলে গেছে, এখানে টাকার পরিমাণটা 11,250, এটা বিক করে দিব। ইন্স্যুরেন্স এক্সপেন্স 11,250 বিক করে পরবর্তী টাকা 3,750 হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করব। অ্যাকাউন্ট রিসিভেবল টাকার পরিমাণ 15,000 ছিল, এটার অনুদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে 750। তাহলে 750 এটা বিক করে পরবর্তী টাকা 14,250 এখানে নিয়ে আসলাম। ইন্ডিং ইনভেন্টরি টাকার পরিমাণ আছে 16,000। আনইউজ সাপ্লাইজ টাকার পরিমাণ আছে 2,000। যোগ করলে আমরা এখানে কারেন্ট অ্যাসেটস পেয়ে যাব টোটাল 53,000। ফিক্সড অ্যাসেটসের মধ্যে বিল্ডিং আছে একটা, 50,000 আছে, তো এটাই অ্যাড করে দিব। যোগ করলে এখানে টোটাল অ্যাসেটস পাওয়া যাবে 1,03,000। ওকে, এবার লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটির মধ্যে কী কী আসবে লক্ষ্য করো। প্রথমত শেয়ার, 3,000 শেয়ার আছে, 10 টাকা করে 30,000 টাকা। ওকে, এটা নিয়ে আসবো। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে জেনারেল রিজার্ভ 8,000 টাকা, এটা তো অন্তর্ভুক্ত হবে। আর রিটেন আর্নিং আনার নিয়ম, ওপেনিং যে রিটেন আর্নিং আছে, ওপেনিং রিটেন আর্নিং এখানে টাকার পরিমাণ আছে 20,000, এটার সাথে নেট ইনকাম যোগ হবে, যেটা ইনকাম স্টেটমেন্টে আমরা পেয়েছি। যে ডিভিডেন্ড উল্লেখ আছে 10% ডিভিডেন্ড, 10% ডিভিডেন্ড হবে ওই শেয়ার 30,000 টাকার উপরে। কত হবে এটা? 30,000-এ 10%, 3,000 টাকা, এটা বিক করা হবে। ডিভিডেন্ড বিক করার নিয়ম কি? ওপেনিং রিটেন আর্নিংয়ের সাথে নেট প্রফিট যোগ করতে হয়, ডিভিডেন্ডটা বিক করতে হয়, এটাই বলতেছে রিটেন আর্নিং। তোমরা শুধু ডিভিডেন্ডটা এখানে দেখে রাখো কত পার্সেন্ট। তারপর চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় একটা আছে অ্যাকাউন্টস পেবল 5,000। আবার এখানে যে বলা হয়েছিল 80% স্যালারি, 20% বকেয়া যেটা ছিল 2,000, এটাও তো চলতি দায়, বকেয়া বেতন আনতে হবে 2,000, এগুলো খুঁজে নিতে হবে। দীর্ঘমেয়াদী একটা দায় আছে 5% লোন, টাকার পরিমাণ 24,000। এক এক করে এই তথ্যগুলোই আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে যে আমি লিখে নিছি এটাই তোমরা ধরে নিতে পারো একটা নিয়ম, এটাই নিয়ম যে কোনো অঙ্কের জন্য। এখন শুধু মানগুলো বসাবো। 3,000 শেয়ার ক্যাপিটাল 10 টাকা করে, লাইবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি, আগে শেয়ার ক্যাপিটাল নিয়ে আসতেছি 10 টাকা করে, এখানে টাকার পরিমাণ হবে 30,000 টাকা। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলে জেনারেল রিজার্ভ আনতে হবে 8,000 টাকা। রিটার্ন আর্নিং আনার সময় ওপেনিং ব্যালেন্স এটার ছিল 20,000, এখানে হিসাবটা করো। প্রফিট আমরা উপরে পেয়েছি 14,000, এই যে প্রফিট, নেট ইনকাম 14,000, প্রফিট হলো 14,000, যোগ করলে এখানে হবে 34,000। আর শেয়ার ক্যাপিটাল 30,000 আছে, 30,000-এর 10% ডিভিডেন্ড বিক করতে হবে 3,000। 34,000 থেকে 3,000 বিক করলে 31,000।
31,000 আর 8,000 যোগ করলে এখানে হবে 39,000। কারেন্ট লাইবিলিটি অ্যাকাউন্টস পেবল আছে, অ্যাকাউন্টস পেবল 5,000, স্যালারি পেবল আছে 2,000, ডিভিডেন্ড পেবল, এখন এই যে ডিভিডেন্ড যেটা ঘোষণা করা হয়েছে 3,000, এটা কিন্তু দেওয়া হয় নাই, কিন্তু এটা দিতে হবে। এটা এখন পর্যন্ত ব্যবসায়ের দায় হিসাবে আছে, এই জন্য ডিভিডেন্ড পেবল এটা দায়ের মধ্যেই আনতে হবে। এই তিনটা যোগ করলে হবে এখানে 10,000। 5% লোন, টাকার পরিমাণ ছিল 24,000, সরাসরি হিসাবে অন্তর্ভুক্ত করো। এখন এই যে উপরে শেয়ার ক্যাপিটাল 30,000, রিজার্ভ অ্যান্ড রিটেন আর্নিং মিলিয়ে এই দুইটা মিলিয়ে 39,000, কারেন্ট লাইবিলিটি আছে 10,000, লং টার্ম লাইবিলিটি 24,000। তো টোটাল এগুলা যোগ করে দিলে আমরা পেয়ে যাব 1,03,000। তো এখানে লাইবিলিটি আর শেয়ার হোল্ডার ইকুইটি কিন্তু সমান হয়ে যাবে। লাইবিলিটি শেয়ার হোল্ডার ইকুইটি 1,03,000, এটা সম্পদের সমান হবে। টোটাল অ্যাসেটস 1,03,000, এই দুইটা কিন্তু সমান হয়ে যাবে, সমান হয়েছে। তো এই ছিল আজকের এই ক্লাসটা, আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। প্রয়োজনে আবার ক্লাসটা দেখে নাও, আর পেইড কোর্সে যারা আছো পরবর্তী ক্লাসগুলো দেখো।